ফিরলাম ব্রেকের পর। আর এবার নজর রাখবো বিরোধী দলনেতার বিরুদ্ধে প্রিভিলেজ নোটিশ, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ। আর কি রয়েছে এই নোটিশে আরো ডিটেইল জানাতে পারবে এই বিষয়ে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, নির্মল ঘোষ এবং দেবাশিস কুমার এরাই স্বাধিকার ভঙ্গের নোটিশ সেদিনকে নিয়ে আসেন এবং নোটিশে তারা উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে গতকাল শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি সাসপেন্ড হওয়ার পর তিনি বাইরে যে সাংবাদিক সম্মেলন করেন সেখানে বেশ কিছু শব্দ রেখেছেন যেগুলো হচ্ছে সাম্প্রদায়িকমূলক এবং কুরুচিপূর্ণ শব্দ। সরকারের বিরুদ্ধে বা বিধানসভার অভ্যন্তরে কোনো ধরনের আলোচনার ক্ষেত্রে এই ধরনের মন্তব্য করতে পারা যায় না, তাই তার বিরুদ্ধে বিধানসভার তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়ার পাশাপাশি শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যের পরিষদীয় মন্ত্রী তার তরফ থেকে কিছু ডকুমেন্টসও জমা দেওয়া হয়েছে এবং তার প্রেক্ষিতে রাজ্য বিধানসভার অধ্যক্ষ তিনি যেটা জানালেন যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ওটা স্বাধিকার ভঙ্গের নোটিশ গৃহীত হয়েছে এবং যে প্রিভিলেজ কমিটি বিধানসভার রয়েছে তাদেরকে বলা হয়েছে দ্রুত এই ঘটনা তদন্ত করতে এবং আগামী অধিবেশনের মধ্যেই এই স্বাধিকার ভঙ্গের নোটিশ সংক্রান্ত বিষয়ে যে রিপোর্ট তা জমা দিতে। গোটা যে মন্তব্য সেই মন্তব্যকে যে আলোচিত বিধানসভা দেখছে না, এদিনকে কার্যত তার বক্তব্যে বিধানসভার অধ্যক্ষ বুঝিয়ে দিয়েছেন। বেশ। এদিকে প্ল্যান বাস্তবায়নে প্রচার লিফলেট, স্থানীয়দের বোঝানোর জন্যই লিফলেট বিলি কমিটির। বাড়ি বাড়ি গিয়ে লিফলেট নিয়ে প্রচার করছে কমিটি। কি নিয়ে? ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। আরো বিস্তারিত আবির জানাতে পারবে। আবির, অর্থাৎ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে স্থানীয়দের যে প্রশ্ন রয়েছে তার উত্তরগুলোই কি স্থানীয়রা পেয়ে যাবেন এর মাধ্যমে? দেখো, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দুটি প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে রাজ্যতে। প্রথম প্রশ্ন হচ্ছে যে জমির দখল কেমন পাওয়া যাবে, আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই প্রকল্পের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে চন্দ্রেশ্বর খাল। এই চন্দ্রেশ্বর খাল ড্রেজিং বা কাটা হলে সেই জলে কি দাসপুর 1 নম্বর ব্লক ভেসে যাবে। এই কারণে রাজ্য সরকারের তরফ থেকে যে ঘাটালের জন্য যে বিশেষ কমিটি তৈরি করা হয়েছে মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য, তারা একটা লিফলেট তৈরি করেছে এবং এই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য স্থানীয় বাসিন্দাদের কাছে কমিটি সদস্যরা একদম বাড়ি বাড়ি যাবেন, এই লিফলেট তাদেরকে দেবেন এবং লিফলেট দিয়ে বোঝাবেন। ঘাটাল শহর অর্থাৎ পুরো এলাকা হোক, বেশ কতগুলো পুরো এলাকার মধ্যে পড়বে, গ্রামাঞ্চল পড়বে, সেখানে বাড়ি বাড়ি গিয়ে এই লিফলেট নিয়ে প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সেচ দপ্তর সূত্রের খবর, প্রায় 10,000 কৃষক পরিবারের কাছ থেকে 105 একর জমি কেনা হবে এবং চাষিদের বর্তমান বাজার মূল্যের চেয়ে 2 থেকে 2.5 গুণ বেশি দামে জমি কেনা হবে। এছাড়া হচ্ছে 5খানা সুইচ গেট তৈরি করা হচ্ছে রেগুলেটর সহ, এছাড়া 19টি আরো সুইচ গেট তৈরি করা হবে। তারা সব মিলিয়ে কৃষক, সেখানকার বাসিন্দারা যারা রয়েছেন, যারা অন্যান্য জীবিকার সঙ্গে যুক্ত, তাদেরকে ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন নিয়ে বোঝানোর জন্য লিফলেট তৈরি করে প্রচারে যাওয়ার সিদ্ধান্ত। অনেকেই মনে করছেন যে জমি অধিগ্রহণ বা বাকি কাজগুলিকে ঘিরে আগামী দিনে যাতে কোনো সমস্যা তৈরি না হয়, তাই এই পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বেশ। আর এবার নজর রাখবো শহরে একের পর এক ডাকাতি। সেন্ট্রাল এভিনিউ, দমদমের পর এবার টলিগঞ্জ মুর এভিনিউ এর ফ্ল্যাটে ডাকাতির ঘটনা। ফ্ল্যাটেই লুকিয়ে মাস্ক পরা 2 দুষ্কৃতী, আর প্রৌঢ়া ফ্ল্যাটে ঢুকতেই তারপরে শুরু হয় হাত বেঁধে অত্যাচার। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক কি ঘটনা ঘটে। ঠিক এভাবেই মাস্ক পরে 2 দুষ্কৃতী ভিতরে ঢোকে এবং ঘাপটি মেরে লুকিয়ে থাকে। যেই মুহূর্তে বাড়িতে ঢোকেন ইনি, তারপরই প্রৌঢ়া ফ্ল্যাটে ঢুকতেই শুরু হয় হাত বেঁধে অত্যাচার। ধারালো অস্ত্র দেখিয়ে রীতিমতো লুটপাট চালানো হয়। শুধু তাই নয়, বাইরে থেকে ঘরে ঢুকেছি আর ওরাও আমার সঙ্গে সঙ্গে ঢুকেছে। চিৎকার করাতে ওরা দরজাটা বন্ধ করে দিয়েছে। কি আছে গ্যাসটা, চাবি দাও, ছুরি দেখিয়েছে। তারপরে গিয়ে আমাকে দিয়ে সব আলমারি টালমারি এগুলো সব খুলিয়েছে। আমাদের অনেক গয়না ছিল, টাকা ছিল না। আমাকে ধাক্কা মেরেছে ওইখানটা দিয়ে, তখন আমার এইখানটা লেগেছে আর আমি একটু সেন্সলেস মতো হয়ে গেছিলাম। আমার হাজবেন্ড যখন এসছে তখন আমার হাত বাঁধা ছিল বলছে, আর ওর গেঞ্জিটা আমার মুখে ঢোকানো ছিল। 2 জন ছিল, মাস্ক পরা ছিল। ডেলিভারি বয়ের যেরকম হয় না ওরকম টাইপের ছিল ওরা। হামেশাই তো ওরা উপরে ওঠে, ওরকমই 2 জন নামলো দেখলাম। ছুটি দিকে আমার তখন ভয় লাগছিল যে আমি যদি না দিই তাহলে হয়তো আমাকে মেরে ফেলবে ওরা। 7টার পরে আমাদের ঘরে পুরো অন্ধকার ছিল, আমি নিচ থেকে লাইট জ্বালাতে জ্বালাতে উপরে উঠেছি। আর আমি যখন ঘরে ঢুকেছি তখন দেখলাম ওরা উপর থেকে নামছে। আর টলিগঞ্জের ফ্ল্যাটে ডাকাতি আপনাদের শোনাচ্ছিলাম। ডেলিভারি বয় সেজেই কি ডাকাতির ছক, কি উঠে আসছে সিসি ক্যামেরা থেকে আরো ডিটেইলে বিষয় রৌনক জানাতে পারবে। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, এই যে ডাকাতির ঘটনা, একের পর এক শহরে ডাকাতির ঘটনা আমরা দেখছি, কিন্তু টলিগঞ্জের ক্ষেত্রে ডেলিভারি বয় সেজে গিয়ে ডাকাতি, কি উঠে আসছে সিসি ক্যামেরা ফুটেজে?
দেখো একেবারেই গতকাল ঠিক সন্ধ্যে 7:30 নাগাদ মুর এভিনিউর এই ফ্ল্যাটের যে ফার্স্ট ফ্লোর সেখানে এই মহিলা ঘরে প্রবেশ করবার জন্য যান। ঠিক তার পেছনেই দুজন দুষ্কৃতী প্রবেশ করে সেই ফ্ল্যাটে এবং ধারালো অস্ত্র দেখিয়ে লুটপাট চালায় গোটা ফ্ল্যাট জুড়ে। শুধু তাই নয়, মারধর করা হয় তাকে এবং সেই তৎক্ষণাৎই তিনি অচৈতন্য অবস্থায় মাটিতেও পড়ে যায়। এবার পুলিশের মনে প্রশ্ন জাগছে যে এরকম একটা জনবহুল জায়গা, সেক্ষেত্রে ভর সন্ধ্যেবেলায় এরকম একটি ঘটনা ঘটলো, আশেপাশে কেউ টের পেলেন না এবং আগামী কিছুদিনের মধ্যেই মহিলার ছেলের বিয়ে ছিল, তার জন্যই কিন্তু প্রায় 160 গ্রাম সোনা গয়না তারা কিনেছিলেন। সেই প্রত্যেকটি সোনার গয়না লুট করা হয়েছে এমনটাই কিন্তু তারা অভিযোগ জানিয়েছে। সেক্ষেত্রে এই ঘটনার পেছনে পরিচিত বা পরিবারের কেউ জড়িয়ে আছে কিনা সেটাও কিন্তু পুলিশের স্ক্যানারে রয়েছে। কারণ যদি তারা আগে থেকে অবগত না থাকতেন সেক্ষেত্রে মহিলাকে পিছু করলেন কিভাবে, বা যেটা মহিলা দাবি করছে যে মহিলা ফ্ল্যাটে যখন উঠছেন তখন নাকি তিনি দেখেছেন যে ওপরের দিকে দুজন মুখে মাস্ক পরা কেউই তার দিকে হঠাৎই ছুটে এসেছে। অর্থাৎ ফ্ল্যাটের মধ্যেই আগে থেকে তাহলে দুজন দুষ্কৃতী ঘাপটি মেরেছিল। তাহলে কখন থেকে তারা ঘাপটি মেরেছিল বা পুরো বিষয়টি কিন্তু অবশ্যই নজর থাকবে তদন্তে। বেশ, আর আমার 1 মাসের পর আমার বিয়েও আছে। যা শোনা গয়না যা ছিল সব নাকি তোমার লুট হয়ে গেছে। যে ছিলেন তো ওনার নাকি হাত বেঁধে মুখ নাকি আটকে ওখানে আঘাত এখানে লেগেছে। ঢুকে নাকি তোমার চাকু ফাকু সব দেখিয়েছে, দেখিয়ে হাতেও সোনার মধ্যে তোমার প্লেট কিছু ছিল পড়ে গেল। চেঁচিয়েছে একবার, তাকে শুনতে পারিনি কেউ। মনে হচ্ছে জিনিসটা প্ল্যান, কেন কি 6:30 অবধি আমি ছিলাম এখানে। ইউজুয়ালি আমি 4টে অবধি শুধু থাকি, কিন্তু আমি ওই দিন 6:30 অবধি ছিলাম। তখন অবধি জিনিসটা হয়নি। আর ফ্ল্যাটের তখন সব গেট খোলা ছিল, তখন সব কটা তোমার এখানে অন্ধকার ছিল। যদি করতে হতো তখনও করতো। এবার উনি যখন এসছেন তখনই নাকি ওরা এসছেন। উনি তখন একাই ছিলেন ঘরে, আর কেউ ছিল? বাইরে গেছিলেন, ওখান থেকে ঢুকেছে। মানে আপনারা সবাই বাইরে ছিলেন, উনি একা তখন এসছিলেন। এসে দেখলাম মানে এখানটায় পুরো দরজা ফরজা খোলা ওখানটায় ছিল। এইসব ভাঙা চোরা আলমারি ফালমারি সব বলেছে, ওকে ধাক্কা ফাক্কা মেরেছিল, তারপর চাকু ফাকু দেখেছিল, আঘাতের আছে এখানটায়, হাতটা একটু বাঁধা ছিল। উনি ঢুকেছেন, উনি বাইরে ছিলেন, ঢোকার পর দেখেছে উপর থেকে দুটো লোক আসছে। ঢুকেই সঙ্গে সঙ্গে চেঁচিয়েছে, ওনার হাত দিয়ে এগুলো পড়ে যায়। চেঁচিয়েছে, চেঁচানোর সঙ্গে সঙ্গে এটা বন্ধ করে দিয়েছে। প্রথমে যে দুজন এসেছিল তারা দুজনের হাতেই কি ধারালো অস্ত্র ছিল? না, একজনের ছিল। আমরা তো এখন পর্যন্ত সন্দেহ করছি। মানে প্রচন্ড আতঙ্কিত, মানে উপরে ছিল, সব সার্চ করছিল, যে কোনো ঘরেই হতে পারতো, সব বন্ধ ছিল, এটা জাস্ট খুলেছে হতে পারত। আর দত্তপুকুরের সেই হারহিম করা ঘটনা, যেখানে মুন্ডহীন দেহ উদ্ধার হয়, এখনো কিন্তু সেই হযরত লস্করের মাথা খোঁজ মেলেনি। নিহতের মাথার খোঁজে ফের তল্লাশি পুলিশের। 2 সপ্তাহ পেরিয়ে গেছে ঘটনার 16 দিন পর ফের মাথার খোঁজে পুলিশ। আরো বিস্তারিত জানাতে পারবে জিয়াউল, রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, 16 দিন পেরিয়ে গেছে, এখনো খোঁজ পাওয়া যায়নি, কি জানা যাচ্ছে, কি উঠে আসছে তদন্তে? দেখো, আজকে প্রায় 16 দিন পর কিন্তু এই সুফিয়া এবং সুফিয়ার স্বামী জলিল, যাকে জম্মু কাশ্মীর থেকে ধরা হয়েছিল, তাই সেই দুজনকে কিন্তু নিয়ে আসা হয় ঘটনাস্থল। অর্থাৎ যেখানে খুন করা হয়েছিল সেখানে প্রথমে নিয়ে যাওয়া হয়। কিভাবে খুন করা হয়েছে সেটা কিন্তু তারা স্বীকার করেছেন। অর্থাৎ জলিলের স্ত্রী একদম সুফিয়া স্পষ্ট করে দিয়েছেন যে ওই রাতে তার বাড়িতে একাধিক ব্যক্তি এসেছিলেন, সেখানে খাওয়া দাওয়া করে তারপরে সে জলিল, সুফিয়া এবং হযরত, তারা 3 জনই কিন্তু মদ খেতে খেতে চলে আসে একটি ফাঁকা মাঠে, মালিয়াপুরের সেই ফাঁকা মাঠে। সেখানেই নিয়ে আসা হয় কৃষিক্ষেত্রের পাশে, সেখানে মদ্যপান করে। তারপরে তাকে পিছন থেকে ধারালো হাতুড়ি দিয়ে, ভারী হাতুড়ি দিয়ে তাকে মাথায় আঘাত করা হয়। তিনি লুটিয়ে পড়েন। তখনই জলিল তাকে মুন্ডু কেটে দেন এবং তারপরই তার মোবাইল, তার সিম কার্ড সেখান থেকে নিয়ে নেওয়া হয়। মোবাইল, সিম কার্ড, এই সবজি ক্ষেত্রের একটি অ্যাকাউন্টে সেখানে কিন্তু মাটিতে পুঁতে দেয়, এমনটাও কিন্তু সুফিয়া স্পষ্ট করেছেন। তারপরেই কিন্তু জলিল, তিনি বারবার বলেন, যখন সুফিয়ার সঙ্গে আমরা কথা বলতে যাই তখন জলিল কিন্তু বলেন, যা করেছি স্যার আমরা করেছি, আমার স্ত্রীর সঙ্গে যুক্ত নয়, যা সাজা হয় আমার সাজা হোক, আমি এই ঘটনার সঙ্গে যুক্ত। ফলে তিনি এই ঘটনাস্থল থেকে আবার গ্রামে, মালিয়াপুর গ্রামের দিকে তিনি নিয়ে এসছেন। ফলে যেখানে মাথা রয়েছে সেই সন্ধান কিন্তু এখনো পর্যন্ত দিতে পারেনি। ফলে পুলিশ ইতিমধ্যে মালিয়াপুর গ্রামের দিকে ঢুকেছেন, কোথায় তার মাথা রয়েছে। ফলে এখনো পর্যন্ত চলছে। বেশ জিয়াউল, বামুনগাছি পশ্চিম যে বাড়িতে থাকতো সেখানে সে কাটা মুন্ডু এবং মোবাইল ফোন রেখেছে।